সবাই শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ সবাই শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। Yes, আসসালামু sir. আলাইকুম স্যার। থ্যাংক ইউ। এর আগে কি হয়েছিল বলো তো, তোমরা শুনতে পেলে না কেন? স্যার আপনার মনে নেটে স্যার খুব প্রবলেম ছিল। নেটের প্রবলেম ছিল। থ্যাংক ইউ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। তো আমরা সবাই ভালো আছি, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, তোমরা গতকাল তোমাদের কোনটা পড়াচ্ছিলাম বলো তো? নারী কবিতা। নারী কবিতা স্যার বাংলা না, তাই তো? জি স্যার। জি স্যার। আজকে তোমরা কোনটা পড়তে চাও বলো? স্যার বাংলা দ্বিতীয় পত্র পড়ান। আচ্ছা, একজন বলেছে বাংলা দ্বিতীয় পত্র পড়াইতে। তাহলে আমরা দ্বিতীয় পত্র একটু আলোচনা করবার চেষ্টা করি। আমরা অলরেডি ফার্স্ট পার্ট অনেকগুলো পড়েছি, ক্লাসেও পড়া হয়েছে, একাধিকবার আমাদের রিভিশন হচ্ছে। দ্বিতীয় পত্র সেই অনুসারে হয়তো মনে থাকছে না, আমরা আবারও দ্বিতীয় পত্র একটু আলোচনা করার চেষ্টা করি। দেখো, আমাদের মৌলিক ও সাধিত ধাতু সম্পর্কে সেদিন পড়াইছিলাম। ধাতু, ক্রিয়াপদ, সকর্মক ও অকর্মক ক্রিয়া, এগুলো আমরা পড়াইছি, ঠিক আছে? তো আমরা আজকে যেটি পড়াবো সেটি হচ্ছে মুফলা এবং গফলার উচ্চারণ। তোমরা সবাই 14 পাতা বের করো, ওপেন পেজ এট 14। তোমরা সবাই 14 পাতা বের করবে, ঠিক আছে? শুনতে পাচ্ছ? জি স্যার, বের করে। আচ্ছা, 14 পাতায় দেখো লেখা আছে মুফলা এবং গফলার উচ্চারণ। আমরা জানি ফলা চিহ্ন কয়টি বলতো? কি বলতো? 6টি। 6টি। আমরা মনে রাখবো কি কি এই 6টি? মনে রবে জল। আচ্ছা, আমরা সবাই একটু বইয়ে 14 পাতাতে আমরা বইয়ে একটু লিখে নেই, মনে রবে জল। মনে রবে জল। এই জল যেহেতু আসল জল নয়, নকল জল, ফলে আমরা বানানটা লিখবো উন্তস্থ জ আল্ল জল, ঠিক আছে? জি স্যার। তাহলে মুফলা, নফলা, রফলা, বফলা, জফলা এবং লফলা, এই ফলা চিহ্ন হলো 6টি। এরপরে সুরায়ুর কি? সুরায়ুর বলো যে কার চিহ্ন কয়টি বলো? Sir, কার চিহ্ন 4টি। কয়টি? স্যার 10টি হবে। হ্যাঁ, ও স্যার 10টি। কার চিহ্ন হলো 10টি। এরপরে ফারিহা তাসনিম বলো। ফারিহা তাসনিম বলো যে কোন স্বরবর্ণের কার চিহ্ন নাই? পারছো না? তুষি বলো। স্যার আমি বলবো বলো। স্যার ও হবে। এটি আমাদের অ হবে। হ্যাঁ, আমাদের স্বরীয় এই অ বর্ণের আমাদের কার চিহ্ন হয় না, তাই কার চিহ্ন হচ্ছে 10টি এবং ফলা চিহ্ন হচ্ছে 6টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার বলে। আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা। ফলা। আচ্ছা, এরপরে দেখো আমরা যাচ্ছি মফলা এবং গফলার উচ্চারণ। 14 পাতায় রয়েছে। আমরা একটু প্রথমে দেখি যে পদের প্রথমে যদি মফলা থাকে, আমরা এইটা পড়লে তোমাদের নবম দশম শ্রেণীতে আমরা যে উচ্চারণ তত্ত্ব পড়াবো, উচ্চারণ করতে গিয়ে তোমাদের সুবিধা হবে যে শব্দের প্রথমে যদি ম থাকে, কি থাকে? মোফলা একটা আছে, কিন্তু মনে রবে জল, প্রথমে আমরা বলছি মোফলা, বললাম না? কি বললাম? মনে রবে জল, মোফলা। আচ্ছা, ফলার জন্য তাহলে মোফলা প্রথমে যদি মো থাকে, সেই ক্ষেত্রে বর্ণের কিছুটা ঝোঁক পড়ে এবং সামান্য নাসিক্য স্বর হয়। অর্থাৎ যেমন আমরা বলছি যে শ্মশান, কি বললাম? শ্মশান। শ্মশান। শ্মশান বানানটা তালব্য স্বরের সাথে ম আছে, তাই না? শ্মশান। জি স্যার। ময়ের
হ্যাঁ, ময়ের উচ্চারণ এখানে নাই। ময়ের উচ্চারণ কি আছে? না স্যার। আমরা না স্যার। কি বললাম? স্মরণ। স্মরণ বানান কি? দন্ত শয়ে ময়ে র আর মূর্ধন্য, তাই তো? মূর্ধন্য। আচ্ছা, স্মরণ আমরা বললাম, কিন্তু শয়ের সাথে যে মুখ ফলা আছে, কিন্তু মুখ ফলার উচ্চারণ তো এখানে হিডেন অবস্থায় আছে বা উজ্জ অবস্থায় আছে বা লুকায়িত। তার উজ্জ্বল অবস্থায়। হ্যাঁ, তাহলে এই যে মুখ ফলার উচ্চারণ আমাদের উজ্জ অবস্থায় বা লুকায়িত আছে। তাহলে আমরা বলছি এইটাই যে যখন শব্দের প্রথমে মুখ ফলা থাকে তখন এই মুখ ফলার উচ্চারণটা হয় না, বা মুখ ফলা এর উচ্চারণ হয় না। যেমন স্মরণ, শ্মশান, হ্যাঁ, তারপর আমরা যদি বলি স্মৃতি ইত্যাদি। ঠিক আছে, এরপরে দেখো পদের মধ্যে, আগে আমরা বললাম শব্দের প্রথমে যদি মো থাকে, এরপরে দেখো শব্দের মধ্যে অথবা শেষে, অর্থাৎ শব্দের মাঝখানে অথবা শেষে যদি মো থাকে, তাহলে সেই মো ফলার উচ্চারণটা, অর্থাৎ ময়ের উচ্চারণটা, সরি, ওই ব্যঞ্জন বর্ণের উচ্চারণটা দ্বিত্ব হয়। কি হয়? দ্বিত্ব হয়। মানে দুইবার হয়, দুইবার উচ্চারণ হবে, কিন্তু মুখ ফলার উচ্চারণ হবে না, কিন্তু এই ব্যঞ্জন বর্ণের উচ্চারণটাই দ্বিত্ব হবে বা দুইবার উচ্চারিত হবে। যেমন আমরা যদি বলি যে পদ্ম, কি বললাম? পদ্ম বানান কি? পদ্ম। প আর দয়ে দয় ম। তাহলে শব্দের কোথায় আছে ম? শেষে। আছে শব্দের শেষে। তা আমরা বলছি যদি শব্দের শেষে যদি মুখ ফলা উচ্চারিত হয় বা মুখ ফলা থাকে, তাহলে সেই মোয়ের আর উচ্চারণ হয় না, তাহলে ওই ব্যঞ্জন বর্ণের উচ্চারণটা দ্বিত্ব হয়, অর্থাৎ ব্যঞ্জন বর্ণের উচ্চারণটা দ্বিত্ব হয়ে থাকে। যেমন মনে করো আমরা বলছি যে পদ্ম, আবার বললাম যে আত্মীয়, আবার দেখো আমরা বলছি রশ্মি। রশ্মি মানে কি? র আর তালব্য শয়ে ময়ে রশ্মি, কিন্তু রশ্মি অর্থাৎ তালব্য শয়ের দুইবার উচ্চারণ। হ্যাঁ, তালব্য শয়ের উচ্চারণটা আমরা দুইবার করলাম। আচ্ছা, পরবর্তীতে আমরা যাচ্ছি। দেখো যে গ, কয়েকটা বর্ণ এখানে আছে, যে গ, উ, ট, ন, ল, ন বা ল, এই বর্ণগুলোর সাথে যদি মু ফলা যুক্ত হয়, তাহলে মুয়ের উচ্চারণটা বজায় থাকে আর যুক্ত ব্যঞ্জনের প্রথমে সুরটা লুপ্ত হয়। যেমন মনে করো জন্ম, কি বললাম? জন্ম। দেখো জন্ম বানান বলতে, বা বাগ্মি আমরা যখন বললাম বাগ্মি, তখন দেখো গয়াকারে বা গ ময়রাশি, অর্থাৎ উচ্চারণের ক্ষেত্রে তিনটাই বললাম। তো বলছে যে ময়ের উচ্চারণটা বজায় থাকে, মানে ময়ের উচ্চারণ, এতক্ষণ আমরা দেখলাম যে ময়ের উচ্চারণটা কোথাও হিডেন অবস্থায় থাকে বা উজ্জ অবস্থায় থাকে, আর কখনো বা ময়ের উচ্চারণ না হয়ে ওই ব্যঞ্জন বর্ণেরই উচ্চারণের যুক্ত হয়। কিন্তু আমরা শুধুমাত্র একটা ক্ষেত্রেই ময়ের উচ্চারণ পাচ্ছি, সেটা হলো বর্ণের সাথে যদি গ, উ, ট, মূর্ধন্য বা দন্তন্য বা ল থাকে, তাহলে শুধু আমরা এই উচ্চারণটা পেয়ে থাকি। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে স্যার কথাগুলো কাটে কাটে আসতেছে। কথা কেটে যাচ্ছে, তাই তো? না স্যার, কথা ঠিক আছে তো, ক্লিয়ার আছে স্যার। কথা তো ঠিক আছে, কিছু মনে হলো না। ভাই আমি গ্রামের বাড়িতে আছি, নেটের প্রবলেম এখানে। তোর ওখানে নেটের সমস্যা? হ্যাঁ, দু একজনের নেটের কি সমস্যা হতে পারে। আর তারপরে যেখানে যাচ্ছি আমি, যে দেখো এতক্ষণ আমরা ছিলাম মো ফলার উচ্চারণে। কি ফলার উচ্চারণ বাবা? আচ্ছা, এই মো ফলা উচ্চারণ থেকে আমরা এখন কিছু প্রশ্ন ধরবো তোমাদের। প্রথমে যাচ্ছি তানজিম দীপ্তির কাছে। শুনতে পাচ্ছ? জি স্যার। তানজিম দীপ্তি, আমাদের বলো যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা। ফলা চিহ্ন কয়টি? পাচ্ছে না। সুস্মিতা আছো? হ্যাঁ স্যার। সুস্মিতা বলো, ফলা চিহ্ন কয়টি?
6টি। কি কি? মফলা, নফলা, রফলা, বফলা, জফলা আর রফলা। আচ্ছা, কারেক্ট। তো এই যে 6টা ফলা চিহ্ন বললা, এখন বলো যে পদের প্রথমে যদি মুফলা থাকে তাহলে ওই বা ওই ময়ের উচ্চারণ কি হবে কি হবে না সেটা বলো। হবে না, মানে কিছুটা হবে আবার কিছুটা হবে না। হবে না, যেমন একটা উদাহরণ দাও দেখি। স্মরণ। যেমন স্মরণ। তোমার নাম যেমন সুস্মিতা, কি বললাম? সুস্মিতা। সুস্মিতা বানানটা আমরা দুটো স্বয়ময় আছে, তাই তো? হ্যাঁ স্যার। দুটো স্বয়ময় আছে, কিন্তু তোমার মুফলাটা, অর্থাৎ মুফলাটা শব্দের কোথায় আছে? মধ্যে আছে। তো নামের মধ্যে মুফলা থাকায় তোমার নামের এই মুফলার উচ্চারণটা হচ্ছে, ঠিক আছে? পরে আমরা যাচ্ছি ফজলে রাব্বির কাছে, শুনতে পাচ্ছ নিশ্চয়? সাদ আসো, উত্তর দাও। ফজলে রাব্বি বলো যে মুফলার উচ্চারণ হয় না, কিন্তু ওই ব্যঞ্জন বর্ণের উচ্চারণ দিতে হয়, কখন সেটা? পারছো না? তুষি স্যার সাহেব, আমি বলবো। তুষি বলো, তুষি। শুনতে পাচ্ছ? পাচ্ছে না। এরপরে সুরাইয়া উর্ফি আছো? ইয়েস স্যার। সুরাইয়া উর্ফি বলো যে প্রশ্নটি আমরা করেছিলাম যে কখন বর্ণের উচ্চারণ দিতে হয় এবং মুফলাটা উজ্জ্ব থাকে, সেটা বলো। স্যার পদের মধ্যে বা শেষে যদি মফলা যুক্ত হয় তাহলে। কারেক্ট, পদের মধ্যে বা শেষে যদি মুফলা যুক্ত হয় তখন মুফলা মুয়ের উচ্চারণটা উজ্জ্ব থাকবে, কিন্তু ওই ব্যঞ্জন বর্ণের উচ্চারণটা দিতে হবে। যেমন একটা উদাহরণ দাও তো বাবা। স্যার পদ্ম। পদ্ম, কারেক্ট। কিভাবে বুঝিয়ে দাও সেটা? স্যার কারণ যে এখানে মফলাটা পদ্মর শেষে আছে আর এখানে দুইবার দর উচ্চারণ হয়েছে। কারেক্ট। পরে আমরা যাচ্ছি, দেখো বফলার উচ্চারণ। এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করলাম সেটা আমাদের কিন্তু মুফলা নিয়ে, ঠিক আছে? এখন আমরা কিতে যাব? বফলা। বফলার উচ্চারণটা নিয়ে আমরা যাব। দেখো যে শব্দের প্রথমে যদি বফলা থাকে তাহলে সে উচ্চারণে শুধু বর্ণের উপর অতিরিক্ত ঝোঁক পড়ে। যেমন মনে করো দ্বিত্ব, কি বললাম? দ্বিত্ব। দ্বিত্ব। হ্যাঁ, তাহলে দেখো শব্দের প্রথমে কিন্তু বফলা আছে, কিন্তু সেই বফলার উচ্চারণ কিন্তু আমাদের হয় নাই। দ্বিত্ব, দয়ে বয়ে আমি একটা শব্দ বললাম ধ্বনি, কি বললাম? ধ্বনি। ধ্বনি। ধ্বনি বানানো করতে আমাদের কি লাগে? ধয়ে বয়ে, তাই তো? ধয়ে ব দন্ত নয় তাই ধয়ের সাথে একটা বফলা আছে, কিন্তু এই বফলার উচ্চারণ কি আছে? না স্যার উজ্জ্ব উজ্জ্ব রয়েছে। তাই প্রথমে শব্দের প্রথমে যদি বফলা থাকে তাহলে সেই উচ্চারণটা আমাদের হচ্ছে যে সেটা উজ্জ্বল লুকাইতে থাকবে, হবে, যে সেটা উজ্জ্বল হবে। যেমন স্বজন, কি বললাম? স্বজন। স্বজন। আবার যদি বলি যে শ্বাস, কি বললাম? শ্বাস। শ্বাস। আলোক শয়ে বয়ে আর দন্তস্ব, শ্বাস, স্বজন। স্যার স্যার বলো। স্যার এখানে একটা উদাহরণ দেওয়া নাই, ত্বক। ত্বক বলা যাবে না, তয় ব এবং ক। হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে। ত্বক, সুন্দর উদাহরণ দিয়েছো। তয়ে বয়ে আর ত্বক। এখানে যদিও আমাদের তয়ের সাথে বফলা আছে, কিন্তু তথাপি কিন্তু আমরা তয়ে মানে বফলা উচ্চারণটা পাইনি। তো ফলে এই প্রথম নিয়মটার মধ্যে কিন্তু ত্বকও পড়ে, ঠিক আছে? জি স্যার। কারেক্ট। পরের যে যাচ্ছে, দেখো পরের নিয়মটা, শব্দের শেষে যদি বফলা যুক্ত থাকে তাহলে ওই ব্যঞ্জন বর্ণটির উচ্চারণটা দ্বিত্ব হয়ে থাকে। যেমন মনে করো আমরা বললাম যে পক্ক, আমরা কি বললাম? পক্ক। পক্ক। তখন দেখো পক্ক বানানটা হচ্ছে প, ক আর ব, অর্থাৎ প কয়ে বয়ে পক্ক, তাই তো? জি স্যার। জি স্যার। উচ্চারণের ক্ষেত্রে দেখো
প আর কয়ে বয়ে কিন্তু হচ্ছে না, প ক ক। জি স্যার, যেই বর্ণের সঙ্গে যুক্ত আছে সেই বর্ণটা দুইবার উচ্চারিত হবে। বয়ের উচ্চারণটা দুইবার হচ্ছে কিন্তু বয়ের উচ্চারণটা হচ্ছে না। তাহলে পদের শেষে যদি ব ফলা থাকে, আবার যদি বলি দেখো নিঃশ্বাস, কি বললাম? নিঃশ্বাস। তাহলে নিঃশ্বাস আমাদের ব ফলাটা মাঝখানে রয়েছে, কিন্তু তারপরে দেখো বয়ের উচ্চারণটা হয়নি, কিন্তু দন্তস্বয়ের উচ্চারণটা দুইবার হয়েছে, দ্বিত্ব হয়েছে, নিঃশ্বাস, অর্থাৎ দুইবার দন্তস্বয়ের উচ্চারণটা হয়েছে। ঠিক আছে, পরে যে ইসে যাচ্ছি যে যদি সন্ধিজাত শব্দ থাকে, অর্থাৎ যেই শব্দগুলো সন্ধি যোগে গঠিত, এই সন্ধি যোগে গঠিত শব্দগুলোতে যদি ব ফলা থাকে তাহলে বয়ের উচ্চারণটা বজায় থাকে। যেমন হচ্ছে দিক বলয়, হ্যাঁ, অর্থাৎ দিক যোগ বলয়, অর্থাৎ এই শব্দটা সন্ধি যুগে উৎপন্ন। আমরা আবারও বলছি যে সন্ধিজাত শব্দ বা সন্ধি যুগে উৎপন্ন শব্দগুলোতে যদি ব ফলা থাকে তাহলে সেই ব ফলার উচ্চারণ কিন্তু হয় বা উচ্চারণ বজায় থাকে। যেমন মনে করো আমরা বললাম যে দিক বলয়, আবার দিক বিজয়, দিক যোগ বিজয় সমান সমান দিক বিজয়, দিক যোগ বলয় সমান সমান দিক বলয় ইত্যাদি। আমাদের বুঝতে অসুবিধা আছে কিনা সেটা বলো। স্যার উদ্বিগ্ন এই শব্দটাও কি সন্ধিজাত? উদ যোগ বিঘ্ন, বিঘ্ন, এখানে ব ফলা, বিঘ্ন। ব ফলা কি আছে? জি স্যার আছে, দয় ব। ব ফলা যদি থাকে তাহলে এই নিয়মের মধ্যে পড়বে। উদ্বিগ্ন শব্দটি সন্ধি যুগে গঠিত, কিন্তু যদি ব ফলা স্যার দয় বয় হিস্যি গয় দন্তান্ন, উদ্বিগ্ন। তাহলে এই নিয়মের মধ্যে পড়বে। পরের প্রশ্নে যাচ্ছি, দেখো যে শব্দের মধ্যে যদি শব্দের মধ্যে বা শেষে যদি ব ফলা বা মৌ যদি থাকে তাহলে ব ফলা যুক্ত বয়ের উচ্চারণটা বজায় থাকে। যেমন তিব্বত, অর্থাৎ আমরা বলছে শব্দের মাঝখানে যদি দুটি ব থাকে, আমরা ওয়াইফাই চলে যাওয়ার কারণে আন্তরিকভাবে দুঃখিত, তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। আমাদের লাইন মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে, আমরা জেনারেটর দিয়ে চালাচ্ছি, এখানে আলো বিদ্যুৎটা অফ হয়ে গেছে। তো যাই হোক, যেটি বলছিলাম, সমস্যা নেই। তো যেটি বলছিলাম যে সন্ধিজাত শব্দ বা সন্ধি থেকে উৎপন্ন শব্দতে যদি বফলা থাকে তাহলে সেই বফলা কি হয়? সেই বফলার উচ্চারণটা বজায় থাকে। ঠিক আছে, বজায় থাকে। হ্যাঁ, আচ্ছা। এরপর আমরা বলছিলাম যে শব্দের মাঝখানে যদি ব ফলা থাকে এবং দুইবার যদি ব ফলা উচ্চারণ হয় তাহলে বয়ের উচ্চারণটাই দুইবার হবে। যেমন তিব্বত, কি বললাম? তিব্বত। তিব্বত। দেখো তয়শিকে তি, বয়ে বয়ে আর তো তিব্বত, কিন্তু দেখো আমরা বয়ের উচ্চারণটা কিন্তু দুইবারই বললাম, অর্থাৎ একবার কিন্তু দুইবারই ব ফলার উচ্চারণ বললাম। স্যার আরেকটা হয় স্যার মোরব্বা। হ্যাঁ, মোরব্বাও হয়, এখানে লম্ব আছে, দেখো লম্ব, এটাও আমাদের দুইবার হয়। কারণ হচ্ছে মোয়ে বয়ে, আচ্ছা, অর্থাৎ মোয়ের সাথে বয়ের যদি সন্ধি হয়, অর্থাৎ মো এবং ব যদি একসাথে থাকে বা ব ব যদি একসাথে থাকে বা মো মো যদি একসাথে থাকে তাহলে ওই উচ্চারণগুলো দুইজন হয়। যেমন আম্মা, কি বললাম? আম্মা। তাহলে দেখো আম্মা সরিয়া ময়ে ময়ে আঘাত, এখানে কিন্তু আর ময়ের উচ্চারণ আমাদের উজ্জ্ব থাকতেছে না, অর্থাৎ হিডেন থাকছে না, উচ্চারণটা দুইবারই হচ্ছে। আবার তিব্বত, অর্থাৎ আমি বলতে চাচ্ছি বয়ের সাথে বয়ের এবং ময়ের সাথে ময়ের যদি সন্ধি হয় তাহলে কিন্তু উচ্চারণটা আর উজ্জ্বল থাকে না বা হিডেন থাকে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? স্যার ক্লিয়ার। কথা ক্লিয়ার। এরপরে দেখো আমরা বলছি যে উদ উপসর্গের সাথে, উদ একটা উপসর্গ আছে, উপসর্গ কি তোমরা পড়ো? একটা উদ উপসর্গ আছে, তো এই উপসর্গের সাথে যদি বফলা যুক্ত হয় তাহলে তাহলে বয়ের উচ্চারণটা বজায় থাকে, অর্থাৎ বয়ের উচ্চারণটা স্বাভাবিক হয়। তো আমরা জেএসসিতে তোমাদের এইখান থেকে কিন্তু একটা দুইটা অবজেক্টিভ অবশ্যই আসে, 100% কনফার্ম যেখান থেকে প্রশ্ন আসবেই। জি স্যার। হ্যাঁ, তো আমরা যেটা বলছিলাম যে উদ উপসর্গের সাথে যদি ব ফলা থাকে তাহলে বয়ের উচ্চারণটা বজায় থাকে। যেমন আমরা বললাম যে
উদ্বেল, আমরা কি বললাম? উদ্বেল। দেখো উদ্বেল বানানটা কি? রসউ, হ্যাঁ, দয়ে বয়ে একার আল্ল, উদ্বেল। কিন্তু এখানে উদ্বেল শব্দটা উপসর্গ যোগে গঠিত, কারণ এখানে প্রথমে উদ একটা উপসর্গ আছে, এই জন্য এখানে আমাদের বয়ের উচ্চারণটা স্বাভাবিক হবে। তাহলে এই ছিল মূলত আমাদের মুফলা এবং কফলার উচ্চারণ। এরপরে রয়েছে উদ্বাস্তু, উদ্বেল ইত্যাদি। এই তোমার স্যার বলো। স্যার আপনাকে তখন যেটা শব্দ বললাম না উদ্বিগ্ন, ওটা সম্ভবত এখানেও হতে পারে। উদ্বিগ্ন, ওখানেও তো উত আছে সামনে। উদ আছে, হ্যাঁ উদ্বিগ্ন, এখানে ওই উদাহরণটা এখানেও প্রযোজ্য হবে, উদ আছে যেহেতু। জি স্যার। এরপরে দেখো, তাহলে আমরা এই অধ্যায় থেকে কিন্তু একটু প্রশ্ন করি। প্রথমে মাত্র আমাদের সাথে বেশি কিন্তু যুক্ত নাই, মাত্র রয়েছে আমরা 6, 9, 9, 12, 14, মাত্র 16 জন, 18 জনকে দেখতে পাচ্ছি। তো এই সংখ্যাটা ঠিক কিন্তু ছিল অনেক। তো এই জায়গায় আমাদের কিন্তু আরো একটু সচেতন হতে হবে, কনসাস হতে হবে। তো তোমাদের কিছু প্রশ্ন ধরি এখন, সেই প্রশ্নগুলো একটু উত্তর দাও। প্রথমে নুহাসের কাছে যাই, শুনতে পাচ্ছ? নুহাস কি শুনতে পাচ্ছ? শুনছে না। আমরা তৌহিদের কাছে যাব, তৌহিদ শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তৌহিদ আমাদের শুনতে পাচ্ছে। তৌহিদ আমাদের বলো যে যে সন্ধিজাত শব্দে যদি বফলা থাকে তাহলে বয়ের উচ্চারণ কেমন হয়? স্যার এটা বলতে পারছি না স্যার, এটা মনে হয় ইয়া হতে পারে। একটু আগে যে বলে স্যার তো কিছুক্ষণ আগেই বললো ব উচ্চারিত হবে। অপূর্ব বলো। স্যার উচ্চারণটা বজায় থাকবে বয়ের। স্যার ব উচ্চারিত হবে। কিভাবে বজায় থাকবে? কারেক্ট। কিভাবে পারে তো অপূর্ব? জি স্যার বলেন। একটা উদাহরণ দাও এই নিয়মে। স্যার দিগ্বিজয়। যেমন হচ্ছে আমরা বললাম যে দিগ্বিজয় বা বলয় ইত্যাদি, তাই তো? তাহলে বয়ের উচ্চারণটা রয়েছে দিক যোগ বিজয় সমান দিগ্বিজয়, কিন্তু এখানে বয়ের উচ্চারণটা স্বাভাবিকভাবেই হচ্ছে। এরপরে পরে আমরা যাচ্ছি মাহির কাছে। মাহি শুনতে পাচ্ছ? এরপর আমরা কামরুল ইসলামের কাছে যাচ্ছি, শুনতে পাচ্ছ? সরি, খায়রুল ইসলাম। জি স্যার। আচ্ছা, খায়রুল ইসলাম আমাদের বলো যে পদের শেষে বা মধ্যে যদি মোফলা যুক্ত হয় তাহলে ময়ের উচ্চারণটা কেমন হয়? দিক্ত হয়। অর্থাৎ ময়ের উচ্চারণটা উজ্জ্বল থাকবে, কিন্তু যেই বর্ণের সাথে মোটা যুক্ত হয়েছে ওই বর্ণের উচ্চারণটা দিতে হবে। যেমন একটা উদাহরণ দাও দেখি। পদ্ম। যেমন পদ্ম। পদ্ম, এখানে আমরা দয়ের সাথে মো, অর্থাৎ লাস্টে মো ফলা যুক্ত হয়েছে, দয়ের সাথে মো, এখানে ময়ের উচ্চারণ হিডেন থাকবে বা মোটা উচ্চ থাকবে, কিন্তু যেই বর্ণের সাথে মো যুক্ত হয়েছে, কোন বর্ণের সাথে যুক্ত হয়েছে? দয়ের সাথে। দয়ের উচ্চারণটা কয়বার হবে? দুইবার। দুইবার। আমরা উচ্চারণটা কিভাবে করব? পদ্ম। পদ্ম। তাহলে এখানে দটা দুইবার রয়েছে। এই ছিল মূলত আজকের ক্লাস। আমরা মুফলা এবং বফলার উচ্চারণ সম্পর্কে আজকে জানলাম। তোমরা আজকের এই তারিখ দিয়ে মোটামুটি 10টা এমসিকিউ এখান থেকে তোমরা আগামী দিনের বাসার কাজ করে নিবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? ওকে স্যার। হ্যাঁ, আচ্ছা। এরপরে আমরা আগামী দিন শনিবার একটু বাসা থেকে তোমাদের সাথে আমি ক্লাস নেব। শনিবারে জাস্ট সময় আমি জয়েন করব, আমি বাসা থেকে হয়তো ওই একটা দিনের জন্য ক্লাস নেব ওখান থেকে। তো তোমাদেরকে একটু অ্যাডভান্স কথা বলে রাখি, যেই অ্যাসাইনমেন্ট, প্রথম অ্যাসাইনমেন্ট তোমরা নিয়ে গেছো বাংলা, সমাজ এবং ইংরেজি, ঠিক আছে? ইংরেজি ছিল আমাদের নকশি কাঁথা, এবং সমাজে ছিল উপনিবেশিক শাসন আমল কাল। এই যে অ্যাসাইনমেন্ট তোমরা যে নিয়ে গেছো, এখানে যে আমরা কমেন্টস দিয়েছি, ওই খাতাগুলো কিন্তু আগামী দিন তোমরা অবশ্যই স্কুলে নিয়ে আসবা। ওইগুলো আমাদের আবারও একটু ভেরিফিকেশন হবে, আমরা ওই খাতাগুলো তোমাদের কাছ থেকে আবার
জমা নিব। জাস্ট ওইটা তোমার কিন্তু দেখার জন্য 24 তারিখে নিয়ে যাবো না? বুঝিনি? কালকে নিয়ে যাওয়া লাগবে খাতা। কালকে না, যেদিন আবার তুমি অ্যাসাইনমেন্ট জমা দিতে আসবা সেদিন ওই খাতাটা নিয়ে 24 তারিখ না? অর্থাৎ সামনের মঙ্গলবারে। ইয়েস স্যার। তো এই খাতা ওকে স্যার। এই খাতাগুলো তোমরা নিয়ে আসবা। এখন তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। না স্যার। তার কারো কোনো প্রশ্ন নেই। সামনের দিন আমরা বাংলা দ্বিতীয় পত্রই তোমাদের পড়ানোর চেষ্টা করব। তো সবাই ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমরা আজকের মতো স্যার আপনিও ভালো থাকেন। আদাব স্যার। ক্লাস শেষ করছি। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা ক্লাসটা শেষ করে দিলাম তোমাদের সাথে। আগামী দিন আবার দেখা হবে, ঠিক আছে? তো আমরা ডিল করছি, একটু পরে তোমরা আবার আসবে।